নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের কোশ্চেন বান্স থেকে একটি ন্যারেশন নিয়ে এসেছি। তো ন্যারেশনটা অ্যাসার্টিভ বাক্যের উপরে আছে। তো চলো দেখি কিভাবে এটাকে সলভ করা যায়। তো দেখো, এই যে বাক্যটা তুলেছি, শম্পা সেড টু রাজু, আই শ্যাল গো উইথ ইউ। তো এইটা ন্যারেশন সম্বন্ধে, এই ন্যারেশনটা চেঞ্জ করতে গেলে তোমাকে যে যে নিয়মগুলো জানা দরকার আমি আশা করি তোমরা সেগুলো জানো। যদি না জেনে থাকো প্লে লিস্টে যাও, আমি অলরেডি ন্যারেশনের উপরে থিওরি ক্লাস নিয়েছি। সেই ক্লাসটা যদি দেখো আশা করি তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে? তারও আগে ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকা দরকার, এটা আমি বলেই থাকি। ভার্ব অ্যান্ড টেন্স যার ক্লিয়ার নেই তার কিন্তু গ্রামারের সব রাস্তা বন্ধ, কারণ বেসিক্স ক্লিয়ার থাকতেই হবে। তারও ক্লাস সমস্ত নেওয়া আছে, প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, নিজের প্রয়োজন অনুসারে তোমরা দেখতে পারো। ঠিক আছে? তবুও যারা প্রথমবারের জন্য এই ক্লাসটা দেখছে তারাও যাতে বুঝতে পারে, আমি খুব সংক্ষেপে দ্রুত থিওরিটাও যতটা সম্ভব কভার করা যায়, ঠিক আছে, বেসিক থেকে বুঝিয়ে আমি সেটাও চেষ্টা করব। তো দেখো, ন্যারেশন মানে হচ্ছে উক্তি। উক্তি কি করতে দেয়? আমাদের পরিবর্তন করতে দেয়। ন্যারেশন কি করে দেয়? করতে দেয় চেঞ্জ করতে দেয়। ন্যারেশন ক প্রকারের? দু প্রকারের আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। প্রত্যক্ষ পরোক্ষ। ডাইরেক্ট হচ্ছে প্রত্যক্ষ, ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ। যখন কর্তার একটা হুবহু কথা থাকে, মানে কোটেশনের মধ্যে থাকে, সহজ বুদ্ধি বলছি, কর্তার হুবহু কথাটা কোটেশনের মধ্যে যখন থাকে সেটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ। দেখতে পাচ্ছ এখানে এই যে কোটেশনের মধ্যে দেখছো এই কথাটা, এটা কি বাংলায় বলবো প্রত্যক্ষোক্তি, ইংরাজিতে বলবো ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে? এটাকেই তোমাকে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, মানে পরোক্ষ উক্তি করতে হবে। এই কর্তার কথাটাকেই কিছু নিয়ম মেনে পরিবর্তন করতে হবে। কর্তার কথাটাকে কী কী নিয়ম মানতে হয় তার জন্য অনেক কিছুই আছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলবো, ভালো করে মাথায় রাখবে। প্রথম যেটাই তোমাকে দেখতে হবে, এই ডাইরেক্ট স্পিচটা কোন বাক্য আছে। ফার্স্ট স্টেপ কি দেখবো? ডাইরেক্ট স্পিচটা কোন বাক্য আছে। আই শ্যাল গো উইথ ইউ, দেখতে পাচ্ছি এটা অ্যাসার্টিভ বাক্য আছে, কোনো কোশ্চেন চিহ্ন নেই, কোনো আদেশ অনুরোধ উপদেশও বোঝাচ্ছে না, কোনো ইচ্ছা প্রার্থনা বোঝাচ্ছে না, কোনো এক্সক্লামেশন সাইনও নেই, অর্থাৎ বিস্ময়বোধক বাক্য নেই, জেনারেল স্টেটমেন্ট। আই শ্যাল গো উইথ ইউ মানে আমি তোমার সাথে যাব। অ্যাসার্টিভ বাক্য বা স্টেটমেন্ট বুঝে গেলাম। নেক্সট স্টেপ হচ্ছে 2 নম্বর, টেন্স বোঝা। এটা কোন টেন্সে আছে দেখি। তোমরা যারা আমার টেন্সের ক্লাস দেখেছো অলরেডি ধাতস্থ হয়ে গেছো কীভাবে টেন্স বার করবে। শ্যাল বা উইলের পরে ভার্বের রুট ফর্ম থাকা মানে ওটা নিশ্চিত সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স গঠন করার নিয়ম শিখেছি, শ্যাল বা উইলের পরে ভার্বের রুট ফর্ম। শ্যাল বা উইল বলতে সেটা পার্সন অনুসারে ঠিক হয়, শ্যাল না উইল হবে। তারপরে ভার্বের রুট ফর্ম, কোন ভার্ব? যে ভার্ব দরকার হয়। বি হলে বি স্বয়ং, ডু হলে ডু স্বয়ং, হ্যাভ হলে হ্যাভ স্বয়ং। ডু ভার্ব অসংখ্য আছে, গোটাও ডু ভার্ব, তাই না? কামটাও ডু ভার্ব। আমি যে কথা বলছি স্পিক, এটাও ডু ভার্ব। দাঁড়িয়ে রয়েছি স্ট্যান্ড, এটাও ডু ভার্ব। তোমরা শুনছো লিসেন বা হেয়ার যাই বলি না কেন সেটাও HE আর হেয়ার, সেটাও ডু ভার্ব। ক্লিয়ার হয়েছে? তো সেটা রুট ফর্ম হবে। তো দেখতে পাচ্ছি স্যালের পরে ভার্বের রুট ফর্ম, এটা একটা ডু ভার্ব রয়েছে, তো 100% এটা সিম্পল ফিউচার টেন্স। নেক্সট স্টেপ খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে, কোটেশনের বাইরেও একটা ভার্ব থাকবেই। টেন্সের গঠনের ভার্ব থাকবেই, ফাইনাইট ভার্ব, মানে টেন্সের গঠনের ভার্ব মানেই ফাইনাইট ভার্ব থাকবেই। সাধারণত দেখতে পাবে সেই, বেশিরভাগ ক্ষেত্রে এই সেইট কথাটাই থাকে। এই ভার্বটাকে কি বলে জানতে হবে তোমাকে। এই ভার্বটাকে কি বলে আমি শিখিয়েছি, রিপোর্টিং ভার্ব বলে। কী ভার্ব বলে? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব মানে কি? যে ভার্বটার মাধ্যমে কর্তা রিপোর্ট করছে, খবর দিচ্ছে। রিপোর্ট মানে খবর, বার্তা দিচ্ছে। রিপোর্টিং আইনজি আছে দেখো, বার্তা দিচ্ছে, রিপোর্ট করছে। যে ভার্বটার মাধ্যমে রিপোর্টটা করা হচ্ছে, করছে কর্তা, সেটাকেই বলে রিপোর্টিং ভার্ব। কারণ ভার্বটা না হলে রিপোর্টটা করবে কি করে? ক্লিয়ার হলো? তাহলে শম্পা কর্তা, শম্পা বলেছিল। সেইট কোথা থেকে আসছে? সে থেকে আসছে, SAY সে। ভার্বে 3টে ফর্ম, গ্রামার বই দিয়ে রোজ 5টা 10টা করে পড়তেই হবে যদি শব্দভাণ্ডার বাড়াতে চাও, সব কাজে লাগবে, মানে সহকারে পড়তে হবে। ঠিক আছে? শম্পা বলেছিল কাকে? রাজুকে। এটা হচ্ছে তার কথা, আমি তোমার সাথে যাব। শম্পার কথা হচ্ছে এটা। ঠিক আছে? আর এই কথাটা বলার জন্য এই ভার্বটার হেল্প নিচ্ছে, এই ভার্বটার মাধ্যমে রিপোর্ট করছে, ওই জন্য এটার নাম রিপোর্টিং ভার্ব। ক্লিয়ার হয়েছে? এইবার রিপোর্টিং ভার্বটা কি লক্ষ্য করব? রিপোর্টিং ভার্ব তো চেনা হয়ে গেল, এবার রিপোর্টিং ভার্বটা কি লক্ষ্য করব? কোন টেন্সে আছে। এখানেও টেন্স, সাধারণত সেইটি দেখতে পাবে, পাস্ট টেন্সই দেখতে পারবে। ঠিক আছে?
যদি পাস্ট টেন্সে রিপোর্টিং ভার্ব থাকে, ভালো করে শুনবে, কি বললাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাধারণত ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হয়। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, কি বললাম, সাধারণত ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হয়। টেন্স চেঞ্জের নিয়ম কি সব লিখিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে প্লিজ ক্লাসটা দেখে নাও। তাও যারা প্রথমবারের জন্য দেখছো তাদের জন্য আমি শর্টে তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, শুনে নাও। সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্স হয়ে যায়, সিম্পল পাস্ট পাস্ট পারফেক্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, পাস্ট পারফেক্ট 3টে টেন্সের ক্ষেত্রে হয়, সেটা আমি বলে দিচ্ছি, শুনে নাও। এগুলো কোনো গ্রামার বইতে এত সহজে পাবে না। সিম্পল পাস্ট অবলিক অথবা প্রেজেন্ট পারফেক্ট অবলিক পাস্ট পারফেক্ট, মানে সিম্পল পাস্ট থাকলেও পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থাকলেও পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট থাকলেও পাস্ট পারফেক্টই থেকে যায়। 3টের একটাই, সিম্পল পাস্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কী হয়ে যায়, টেন্স চেঞ্জ হলে পাস্ট পারফেক্টই হয়। ক্লিয়ার হয়েছে? পাস্ট পারফেক্টের ফর্মুলা H2V3, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম। টেন্স তো ক্লিয়ার থাকতে হবে, ভার্ব অ্যান্ড টেন্স, ঠিক আছে। পারফেক্ট টেন্সে V3 মানে পাস্ট পার্টিসিপল কমন হয়, সামনে অক্সিলারি ভার্বের খেলা কাজ। অক্সিলারি ভার্ব কি বসে, হ্যাভ ভার্ব অক্সিলারি রূপে বসে। পাস্ট পারফেক্ট তার জন্য হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, অক্সিলারি ভার্ব টেন্স নির্ধারণ করে বলেছি, শিখিয়েছি। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দিলাম অক্সিলারি ভার্ব হ্যাড, তারপরে যে মূল ভার্বের থার্ড ফর্ম, ব্যাস পাস্ট পারফেক্টের ফর্মুলা হয়ে গেল। কি আছে কি, তাই না? এই গেল। এবারে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। কী বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, ব্যাস হয়ে গেল। আর ফিউচারের কোনো টেন্স পরিবর্তনের মধ্যে হয় না। কেন? কারণ ফিউচারে মোডাল অক্সিলারি থাকে, শ্যাল বা উইল থাকে, আর মোডালের নিজস্ব টেন্স চেঞ্জ হয়। মানে শ্যাল শুড হয়ে যাবে সাধারণত উচিত অর্থ বোঝালে বা নীতিকথা বোঝালে, নাহলে শ্যালও উড হয়। এটা অনেক গ্রামার বইতে থাকে না, বলে দিচ্ছি জেনে নাও। যদি উচিত অর্থ বা নীতিমূলক বোঝায় তাহলে তো শ্যাল শুড হয়, ন্যারেশন চেঞ্জ হলে, টেন্স চেঞ্জ হওয়ার হলে। আর না হলে শ্যাল উডও রাখা যায়, আর উইল উডই হয়। মাস্টই থাকে, ক্যান কুড হয়ে যায়, মে মাইট হয়ে যায়। মনে থাকবে, মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড, মাস্ট মাথায় থাকবে। এটা মোডালের টেন্স চেঞ্জের নিয়ম। তো সিম্পল ফিউচার টেন্স অন্য কোনো টেন্সে পরিবর্তন হয় না, এই জন্যে কারণ ওখানে মোডাল অক্সিলারি আছে, তো মোডালের টেন্স চেঞ্জ হবে। আর অক্সিলারি মানেই তো ওই তো টেন্স নির্ধারণ করে, তাই না? সে মোডাল হোক আর প্রাইমারি অক্সিলারি হোক, বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে কি বললাম, ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ সাধারণত হয়, কিন্তু একটা কন্ডিশন আছে, যে ক্ষেত্রে টেন্স চেঞ্জ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও হবে না। কি কন্ডিশন? যদি ডাইরেক্ট স্পিচ চিরন্তন সত্য কথা বোঝায়, ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, যদি ডাইরেক্ট স্পিচ ডেইলি হ্যাবিটস বোঝায়, প্রতিদিনের অভ্যেস বোঝায়, যদি ডাইরেক্ট স্পিচ জেনারেল ট্রুথ বোঝায়, সাধারণ সত্য কথা বোঝায়, বা কোনো কবি সাহিত্যিকদের কথা বোঝায়, তাহলে এই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ ইনডাইরেক্ট করার সময় হবে না। ক্লিয়ার হলো? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায়। সত্য কথা সাধারণত সব ক্ষেত্রে তো দেওয়া হয় না, বোঝা গেল? তো এখানে কোনো সত্য তথ্য বা জেনারেল সত্য বা অভ্যেস টভ্যেস কিছু নেই, সুতরাং রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে মানে এর টেন্স চেঞ্জ হয়, হওয়ার কথা। ক্লিয়ার হয়েছে? টেন্স চেঞ্জের ব্যাপার মিটলো। আচ্ছা, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে তো এবার প্রশ্ন হচ্ছে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, যে কোনো প্রেজেন্ট টেন্স যে কোনো ফিউচার টেন্স, এটা অনেকে ভাবে না, ভালো করে জেনে নাও। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে মানে এটা শেষ থাকে, SAY, এস যুক্ত হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, যে কোনো প্রেজেন্ট টেন্স থাকুক বা যে কোনো ফিউচার টেন্সে থাকুক, ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ অসম্ভব। কী বললাম? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ অসম্ভব, টেন্স চেঞ্জ হবে না। ক্লিয়ার হয়েছে? নেক্সট আর একটা জিনিস মাথায় রাখতে হবে, পার্সন চেঞ্জের ব্যাপার। এটাও আমি সহজভাবে লিখিয়ে দিয়েছি, অত্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর একবার মুখে বলেই দিই, ফার্স্ট পার্সন যদি ডাইরেক্ট স্পিচে থাকে, ডাইরেক্ট স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। যদি ফার্স্ট পার্সন থাকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। যদি সেকেন্ড পার্সন থাকে, তুমি তোমরা, রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে, অবজেক্ট অনুসারে হবে। আর অবজেক্ট না থাকলে নিজেকে ধরে নিয়েই করা যায় সাধারণত, টেক্সচুয়াল গ্রামার যদি না হয়, ঠিক আছে? কারণ টেক্সট থেকে লাইন তুলে দিলে সেখানে তো ক্যারেক্টারের ব্যাপার থাকে, কে কাকে বলছে জানা উচিত, তখন সেটার ব্যাপার আলাদা। কিন্তু টেক্সচুয়াল গ্রামার না হলে, টেক্সট থেকে না তুলে দিলে, তাহলে পার্সন চেঞ্জ, অবজেক্ট যদি না থাকে নিজেকেই ধরে নেবো, থার্ড পার্সন চেঞ্জ হয় না, আনচেঞ্জড। ক্লিয়ার হয়েছে? সমস্ত নিয়ম আমি শর্টে বলে দিলাম 5 মিনিটের মধ্যে। আশা করি বুঝতে অসুবিধার কারুর কথা নয়, প্রয়োজনে বারবার শুনে নেবে। তো চলো এবার আমরা সলভ করি। আরেকটা জিনিস মাথায় রাখবে, অ্যাসার্টিভ বাক্য যদি এই ডাইরেক্ট স্পিচটা হয়, ডাইরেক্ট স্পিচটা যদি অ্যাসার্টিভ বাক্য হয়, তাহলে সেই টু টোল্ড হয়ে যায়। সেই তো কে যায়, টোল্ড হয়ে যায়। টোল্ড কোথা থেকে আসছে? টেল থেকে আসছে, টেল টোল্ড টোল্ড।
বোঝা গেল? তো নামাই, এটাকে শর্টে লিখছি, এস টোল্ড আর টোল্ড যখন হবে টেল থেকে আসছে, টেল টোল্ড, টোল্ডের পরে অবজেক্ট নিলে টু প্রিপোজিশন আসে না, সেইডের পরে টু হয়, টোল্ডের পরে টু জেনারেলি হয় না, ঠিক আছে? তারপরে এই মনে রাখবে, এই রিপোর্টিং ভাব আর এই রিপোর্টের স্পিচ, এটাকে রিপোর্টের স্পিচও বলে বা ডাইরেক্ট স্পিচও বলে। রিপোর্ট করা হয়েছে যে কথাটা, বা সরাসরি উক্তি, প্রত্যক্ষ উক্তি, এই প্রত্যক্ষ উক্তিটাকে এই রিপোর্টিং ভার্বের সাথে জয়েন করতে হবে আমাকে। ইনডাইরেক্ট যখন করবো না, এই কোটেশন হাঁটাবো, ডাইরেক্ট মানে কোটেশনটাকে হাঁটাতে হবে, তাই না? কোটেশন থাকা মানেই তো কর্তার সরাসরি কথা হয়ে গেল, সেটাকে তো হাঁটাবো, হাঁটালেই রিপোর্টিং ভার্বের সাথে এটাকে জয়েন করতে হবে, তো ওই কমা উঠে যাবে। জয়েন করার জন্য কোন পার্টস অফ স্পিচ দরকার হয়? কনজাংশন দরকার হয়। কনজাংশনের কাজই হচ্ছে জয়েন করা। তো এখানে মনে রেখে দেবে, অ্যাসার্টিভ বাক্য যদি ডাইরেক্ট স্পিচ থাকে, দ্যাট লিঙ্কার বসে বা কনজাংশন বসে, ঠিক আছে? দ্যাট হয়ে গেল। দ্যাট এবার ফার্স্ট পার্সন আছে, একদম সহজ বুদ্ধি। ফার্স্ট পার্সন থেকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হয়ে যাবে। তো সম্পা বারে বারে নারীকে একটা বাক্যের মধ্যে প্রোনাউন অ্যাপ্লাই করবো, সি, তাই তো? ব্যাস। এবারে শ্যাল আছে, শ্যাল কী হবে? মোডাল আছে, মোডালের শ্যালের কী হয়ে যায়? শুড হয়ে যায় বা উড হয়ে যায়। দেখো এখানে সেন্সটা দেখো, আমি তোমার সাথে যাবো, এখানে কোনো উচিত অর্থ হয়ে যাচ্ছে না, সুতরাং এটা উড করলেই ভালো হবে, কিন্তু শুট করলেও কাটা হবে না, ঠিক আছে? তো আমি দুটোই লিখে দিচ্ছি, তোমাদের যেটা খুশি এখানে অ্যাপ্লাই করতে পারো, শুড বা উড, ঠিক আছে? আর মোডালে পড়ে তো ভার্বের 100% ক্ষেত্রে রুট ফর্মই হয়। এখানে মূল ভার্ব যেটা আছে, দু ভার্ব, ওটাকেই বসাবো, গো উইথ প্রিপোজিশন যা আছে বসবে, তারপরে দেখো আবার একটা পার্সন আছে, পার্সন থাকলে পার্সন চেঞ্জ সাধারণত হয়, তো ইউ সেকেন্ড পার্সন। এবার এটা কি ফর্মে আছে দেখতে হবে, সাবজেক্টিভ না অবজেক্টিভ না পসেসিভ ফর্ম, সেটা দেখতে হবে। তো আমি যাব কার সাথে? তোমার সাথে, উইথ ইউ। ইউ সাবজেক্টিভ প্রোনাউন হয়, ইউ আবার অবজেক্টিভ প্রোনাউন হয়, তো এটা কর্তার রূপে তো বসেনি, তাই না? সুতরাং এটা অবজেক্ট হিসেবে বসেছে। আমি কার সাথে কথা বলবো? না, তোমার সাথে কথা বলবো, তো ইউ এখানে অবজেক্ট হিসেবে বসেছে। তো ইউ সেকেন্ড পার্সন রিপোর্টিং ভাবের অবজেক্টকে বোঝাচ্ছে রাজুকে, তো রাজু তো বারে বারে লিখবো না, রাজুর সাবজেক্টিভ প্রোনাউন কি? হি, কিন্তু হি হবে না, কারণ এ অবজেক্ট হিসেবে বসেছে, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম হিম। মাদার ওগুলো কেন হিম হবে? উইথ হিম, ব্যাস, ফিনিশ, ক্লোজটা। সে বলেছিল রাজুকে যে সে যাবে তার সাথে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে বলো? মানে এখানে পার্সেন্ট চেঞ্জ ব্যাপারটা কি, পার্সেন্টটা যে ফর্মে থাকবে ও যাকে কোয়ালিফাই করবে, রিপোর্টিং ভাবে সাবজেক্টকে করুক অবজেক্টকে করুক, ঠিক আছে, যাকেই কোয়ালিফাই করুক না কারণ সেটাও তো আনবই, কিন্তু এর ফর্ম অনুসারেই বসবে। এটা অবজেক্ট ছিল তো অবজেক্টিভ ফর্ম একে বোঝাচ্ছে, অবজেক্টিভ ফর্মই বসলো। এটা সাবজেক্ট হিসাবে বোঝাচ্ছিল তো একে বোঝাচ্ছিল, এর সাবজেক্টিভ প্রোনাউনই বসলো, সি। ক্লিয়ার হয়েছে? লাস্ট আমি একটু তোমাদের বলি, যদি এই সেইটটা ধরো এইখানে আমি এরকম করে দেখাচ্ছি, এটা শেষ টু থাকতো, এটা থাকতো শেষ টু অমুক থাকতো, ঠিক আছে, তারপরে যা আছে তাই একই, শেষ টু যা আছে তাই, তাহলে কি হতো কেসটা? তাহলে কি হতো? এটা রিপোর্টিং ভাব, এটা তো দেখে নিলাম আই শ্যাল গো ইটু, সিম্পল ফিউচারে আছে, যা যা হওয়ার কথা অ্যাসার্টিভ বাক্য আছে দেখে নিলাম। এবার এইখানে রিপোর্টিং ভাব দেখতে পাচ্ছি কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। আমি কি বলেছি? প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টিং ভাব প্রেজেন্ট বা ফিউচার যে কোনো কিছুতে থাকুক টেন্স চেঞ্জ হবে ডাইরেক্ট স্পিচের, ইনডাইরেক্ট স্পিচ করার সময় টেন্স চেঞ্জ কোনো মতে হবে না ইনডাইরেক্ট করার সময়, ঠিক আছে? এইটুকু খালি চেঞ্জ হবে। কিন্তু তখন কি করব? এই শেষ টু রাখতে পারো না যে তা না, তারপরে কি করবো দেখো, দ্যাট, আর শেষ টু যদি না করো টেলস করবে। এই যে টোল যেমনি হয়েছিল টেল থেকে আসছিল, এস যুক্ত হয়েছে কারণ সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? টেলস রাজু, বা শেষ টু রাখতে পারো, সেই টুও যে রাখা যায় না তা না, এই যে টোল্ড হয়েছে তা রাখা যায়, কিন্তু এটাই বেটার। অ্যাসার্টিভ বাক্য হলে টোল্ড আনাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলা হয়। তো টেলস রাজু দ্যাট কি হবে? পার্সেন্ট চেঞ্জ কিন্তু হবে, হ্যাঁ, যেরকম আছে সি। এবারে দাও সি, এটা থার্ড পার্সন, সাবজেক্টটা থার্ড পার্সন হয়েছে, তো পার্সেন্ট মানে টেন্স তো চেঞ্জ হবে না, ঠিক আছে? টেন্স তো চেঞ্জ হবে না, তাহলে স্যাল স্যালই রাখার কথা, কিন্তু স্যালটা উইল হয়ে যাবে। কেন বলো তো উইল হলো? স্যাল বা উইল বলেছি না, সিম্পল ফিউচারের ফর্মুলা স্যাল বা উইল, তারপরে ভাবে ডট ফর্ম, সেটা বললাম না যে পার্সন অনুসারে বসে। সাবজেক্ট যখন আইটা তো এই যে সম্পাকে বোঝাচ্ছে, তাহলে ওটা সি হয়ে যাচ্ছে, সিটা তো থার্ড পার্সন, আর থার্ড পার্সনের পরে স্যাল সাধারণত হয়, উইল হয়, ওই জন্য উইল হয়েছে। মাথা ঢুকলো? এটা কিন্তু কোনো টেন্স চেঞ্জ হয়নি, কিন্তু উইল তবে যা আছে তাই, উই গো উইথ ইউ, একইভাবে হবে হিম, এই সেকেন্ড পার্সন রিপোর্টিং ভাবে অবজেক্ট হচ্ছে হিম, ঠিক আছে?
তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে কী হলো বোঝা গেল? এটা যদি ফিউচারও থাকতো তাই হতো, টেন্স চেঞ্জ হতো না। আশা করি অ্যাসারিক বাক্যের উপরে তোমাদের বোঝাতে পারলাম। তো নোট ডাউন করে নেবে প্রয়োজন হলে, ঠিক আছে? এই ধাঁচে তোমরা প্র্যাকটিস করবে। গ্রামার বইতেও পাবে, এক্সারসাইজ পেয়ে যাবে, কোশ্চেন ব্যাংক হোক, বাঞ্চ হোক, এটা কোশ্চেন বাঞ্চ থেকে দিয়েছি আমি, তো তোমরা যেখান থেকে খুশি করতে পারো, ঠিক আছে? এরকম প্র্যাকটিস করবে অ্যাসার্টিভের উপরে। অ্যাসার্টিভ এই কন্ডিশনগুলো যেভাবে শেখালাম আমি, এই ধাঁচেই যেভাবে আমি যে পদ্ধতিতে শেখালাম, কীভাবে অ্যাপ্রোচ করতে হয় বোঝা যাচ্ছে, কোন কোন অ্যাঙ্গেলে ভাবতে হয়, সেইভাবেই তোমরা এরকমভাবে প্র্যাকটিস করতে থাকো, একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? আর অ্যাসার্টিভ বাক্যের উপর ন্যারেশন যদি পারো, ইন্টারোগেটিভও পারবে, ইম্পারেটিভও পারবে, আপটেটিভও পারবে, এক্সক্লামেটরিও পারবে, ঠিক আছে? 5টা বাক্য আছে অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, আপটেটিভ, এক্সক্লামেটরি। এই 5টা বাক্যের উপরেই ন্যারেশন হয়। কিন্তু ভয়েস চেঞ্জ যেমনি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এই 3টের উপরেই জেনারেলি পরীক্ষা দেয়, ন্যারেশন কিন্তু এই 5টা বাক্যের উপরে হতে পারে। আমি সব কটাই করাবো এক এক করে। তো এটা একটা হলো অ্যাসার্টিভ বাক্যের উপরে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে ওই জায়গাটা একটু বারবার শুনে নিও, কোনো অসুবিধা আশা করি হবে না। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত এলো।